আমি রূপা, বয়স ২৬, হাওড়া দিকে প্রতি সন্ধ্যায় ইংরেজি কোচিংয়ে যাই। সেদিনও গুমোট বৃষ্টি শেষে রাস্তার ওপর ধোঁয়া ধোঁয়া জলকাদা, বাসস্ট্যান্ডে লম্বা লাইন। পাতলা কুর্তি আর লেগিংস ভিজে গায়ে লেগেছিল। নিজেকে সামলে দাঁড়িয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল গোটা শহরটাই আজ একটু বেশি ভারী, একটু বেশি একা। বাস এলো দেরিতে, ততক্ষণে ভিড় দ্বিগুণ। উঠে দেখি একটাও সিট নেই, দাঁড়িয়েই থাকতে হলো। পেছনের দিকটা তুলনামূলক কম ঠাসা, সেইখানেই রেলিং ধরে জায়গা নিলাম। শুরু হলো ঢাকঢোল ছাড়া শহুরে দুলুনি। হঠাৎ ব্রেক, আবার চলা, কন্ডাক্টরের তাড়া, জানালার ফাঁক দিয়ে জমাট বাতাস। ওই সময়ে খেয়াল করি পাশে দাঁড়ানো এক ভদ্রলোক সম্ভবত ৩০-এর কোঠায় চুপচাপ আশ্বাসের মতো একটা দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। মুখে সাদামাটা দাড়ি, চোখে নরম দৃষ্টি। হঠাৎ ব্রেক কষতে আমি সামলে উঠতে না পেরে একটু হেলে পড়লাম। সে খুব শান্তভাবে রেলিংটাতে আমার দিকে ঠেলে দিয়ে বলল, ধরুন, চাপটা কম লাগবে। কণ্ঠে কোনো বেহায়াপনা নেই, শুধু ভদ্রতা। আমি ছোট্ট করে বললাম, ধন্যবাদ। ভিড়ে এই ছোট্ট সহায়তাটুকুই যেন অনেক বড় সদায়তা মনে হল। কনুইয়ের হালকা ধাক্কাধাক্কির মধ্যে সে খেয়াল রেখেছিল যেন আমাদের মধ্যে অপ্রয়োজনীয় স্পর্শ না হয়। এই সংবেদনশীলতা অনেক দিন পর অনুভব করলাম। কিছুটা পরে সে নিজে থেকেই জানালার কাচ নামিয়ে দিল। বাতাস ঢুকলে একটু স্বস্তি পাবেন, বলল। আমি ধরা গলায় বললাম, আজ বাস অনেক দেরি করল, বৃষ্টি বলে হয়তো। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, রাস্তায় জল দাঁড়িয়ে আছে। আপনি কি নিয়মিত এই সময় যান? হুঁ, কোচিং থাকে। আমি আজ অফিস থেকে ফিরছি, হাওড়ার দিকেই কাজ। একটু থেমে সে যোগ করল, আমি পরিমল। নামটা শুনে অদ্ভুত পরিচিত লাগল, সম্ভবত উচ্চারণের সত্যতার জন্য। আমি রূপা, বললাম। ও ঠোঁটে নরম হাসি ফুটল, কিন্তু চোখে সম্মানটুকু অটুট থাকল। বাস ভিড় সামলে যখন এগোতে লাগল, আমাদের কথাও একটু একটু করে বাড়তে লাগল। কোথায় নামবেন, হাওড়ার কোন প্রান্তে সবচেয়ে বেশি জল জমে, কোন স্টপেজে রাতের খাবারের ভালো দোকান আছে, এই সব সাধারণ আলাপেই বরফ গলতে থাকে। আমি অবাক হয়ে টের পেলাম দীর্ঘদিন পর এমনভাবে কারু সঙ্গে কথা বলে মন হালকা লাগছে। একবার বাসের ঝাঁকুনিতে আমার ব্যাগ কাঁধ থেকে খানিকটা সরে গেল। পরিমল প্রায় স্বভাবগত ভদ্রতায় বলল, দিলে আমি স্ট্র্যাপটা ঠিক করে দিই। আমি নিজেই ঠিক করে নিয়ে হেসে বললাম, পারব, তবু থ্যাংক ইউ। সে মাথা নেড়ে চুপ। ভিড় একটু কমলে পরিমল নিজে থেকেই অল্প সরে গেল, যেন আমাকে একটা ছোট্ট নিরাপদ জায়গা বানিয়ে দিল। এই ছোট ছোট আচরণ কোনো শব্দের দাবি করে না, কিন্তু অনেক কিছু বলে দেয়। বাস ধীরে ধীরে আমার গন্তব্যের দিকে নামার প্রস্তুতি নিচ্ছে। জানালায় ভিজে থাকা জলের রেখা দিয়ে রাতের আলো আঁচড় কাটছিল। আমি বুঝলাম আজকের দেখা এখানেই থামাতে ইচ্ছে করছে না। স্টপেজে নামার পরে দেখি বৃষ্টি আবার পাতলা ঝিরঝিরে। পরিমল ছাতা খুলে বলল, আপনি চাইলে ফুটপাত পর্যন্ত একসাথে যাই, কাদা এড়িয়ে চলতে সুবিধা হবে। আমি এক মুহূর্ত ইতস্তত করে বললাম, ঠিক আছে। ফুটপাতে এক কোণে ছোট্ট চায়ের দোকান, স্টিলের কেথে ধোঁয়া উঠছে। দোকানদার চেনা গলায় ডাক দিল, চা লাগবে? পরিমল আমার দিকে তাকালো। আমি মাথা নাড়লাম। ১ কাপ হলে মন্দ হয় না। চায়ের কাপ হাতে আমরা দূরত্ব রেখেই দাঁড়ালাম। ভেজা বাতাসে লালচে চা, এলাচের গন্ধ আর শহরের দীর্ঘশ্বাস মিশে একটা নরম সন্ধ্যা তৈরি হল। পরিমল জিজ্ঞেস করল, এই সময় একা ফেরেন? আমি হালকা হাসলাম। অভ্যেস হয়ে গেছে। শহরও তো শেষমেশ অভ্যেসেরই নাম। সে বলল, তবে নিজের নিরাপত্তা আগে। প্রয়োজনে ফোনে জানিয়ে রাখবেন। কেউ না কেউ যেন জানে আপনি কোথায়। এই কথা শুনে মনে হল সামান্য আলাপে এমন দায়িত্ববোধ টের পাইনি অনেক দিন। আমি বললাম, আপনি কই থাকেন? এদিকেই, হাঁটলে ১০ মিনিট। সরকারি চাকরি? হ্যাঁ। তবে কাগজপত্র আর সময়সীমার ভিড়ে নিজেকে বাঁচাতে চা কফি বড় ভরসা। সে হেসে বলল, চা শেষ হলে বিনা চাপে বলল, আপনি চাইলে নাম্বার শেয়ার করতে পারি। রাতের পথে যদি কখনো সাহায্য দরকার হয় কল দেবেন। শুধু নিরাপত্তার জন্যই বলছি। আমি একটু ভেবে মৃদু গলাতে বললাম, ঠিক আছে, জরুরি প্রয়োজনে কাজে আসতে পারে। আমরা নম্বর বিনিময় করলাম। কোনো অপ্রাসঙ্গিক ইঙ্গিত নয়, কোনো তাড়াহুড়োও নয়, শুধু স্বাভাবিকভাবে প্রাপ্তবয়স্ক দুজন মানুষের মতো। বাড়ি ফেরার পথে হেঁটে মনে হল
এই শহরটা হঠাৎ একটু কম একা। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে ভেজা গন্ধ এখনো লেগে আছে। রাতে জানালার ধারে বসে ক্যালেন্ডারে দিবস চিহ্ন দিতে দিতে ভাবলাম, আজকের দিনটা হয়তো আমার গল্পের এক নতুন পাতায় ভাঁজ খুলে দিয়েছে। বিছানায় শুয়ে ফোনটা সাইলেন্টে রেখে দিলাম। নোটিফিকেশন বারে একটি নতুন সংযোগ, পরিমল। চোখ বুঁজতেই মনে হলো, ভিড় বাসের মধ্যে যে ভদ্রতা, চায়ের কাপে যে উষ্ণতা, তা হয়তো মানুষকে আবার মানুষের দিকেই ফিরিয়ে আনে। সেই বিশ্বাস নিয়েই ঘুম এলো ধীরে ধীরে। আগামীকাল কোচিং শেষে একই সময় হয়তো আবার দেখা হবে। পরের দিনও কোচিং শেষে একই ভিড় বাস। মনে এক অদ্ভুত কৌতূহল, কালকের সেই মানুষটা কি আবার দেখা হবে? বাস উঠেই বুঝলাম, আজ ভিড় আরও বেশি। ঠাসাঠাসি গরম, কন্ডাক্টরের গলা চড়া। আমি জানালার ধারে দাঁড়িয়ে রেলিং ধরে ভারসাম্য রাখতে ব্যস্ত। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠস্বর, আজও দেরি হলো বাস? চমকে তাকিয়ে দেখি পরিমল। চোখে একই শান্ত দৃষ্টি, ঠোঁটের সেই সহজ হাসি। আমার অজান্তেই মনে হলো সারাদিনের ক্লান্তি একটু হালকা হয়ে গেল। আমি বললাম, মনে হচ্ছে আমরা একই রুটিনে চলি। সে হেসে বলল, হয়তো ভাগ্যের রুটিনও মিলে যাচ্ছে। ভিড় বাসে দাঁড়িয়েই আমাদের ছোটখাটো গল্প জমে উঠল। পড়াশোনা, চাকরির চাপ, শহরের যানজট সবই আলোচনার বিষয় হলো। কিন্তু এই সাধারণ আলাপের মাঝেও আমি অনুভব করছিলাম, পরিমল শুনতে জানে। সে শুধু প্রশ্ন করে না, উত্তরগুলো মন দিয়ে শোনে। আজকালকার ভিড়ভাট্টায় এই মনোযোগটাই যেন সবচেয়ে বড় দুষ্প্রাপ্যতা। স্টপেজে নামার পর আবার সেই চায়ের দোকান। চায়ের কাপে চুমুক দিতে দিতে পরিমল বলল, গতকাল বলেছিলেন শহরটা অভ্যাসের নাম। আমি মনে করি এই শহরের কোলাহলে মানুষ যদি একটু সময় দেয়, তবে সম্পর্কই আসল অভ্যাস হয়ে ওঠে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। মনে পড়ল, বিয়ের কয়েক বছর পর থেকেই আমার দাম্পত্যে একটা অদৃশ্য ফাঁক তৈরি হয়েছে। স্বামী ব্যস্ত, আমি একা। কারো দোষ বলা যায় না, তবু একাকিত্বটা নিঃশব্দে গাঢ় হয়েছে। পরিমলের দিকে তাকিয়ে মনে হল, এমন মানুষের সঙ্গে কথা বলাই এক ধরনের থেরাপি। কোনো বাড়াবাড়ি নেই, কোনো অশ্লীল ইঙ্গিত নেই, শুধু এক ধরনের উষ্ণতা, যেন কেউ সত্যিই আমার মনের কথা শুনতে চাইছে। সে হঠাৎ বলল, আপনি চাইলে প্রতিদিনই একসাথে ফিরতে পারি, অন্তত রাস্তায় একটু ভরসা থাকবে। আমি মৃদু হেসে জবাব দিলাম, ভরসা? এই শব্দটাই এখন খুব দরকার। আমরা আরেক কাপ চা নিলাম। কথা চলল ছোটবেলার স্কুল, প্রিয় গান, বই, শখ, সব কিছু নিয়ে। আমাদের জীবনের অদৃশ্য সাদৃশ্যগুলো যেন একে একে বেরিয়ে আসছিল। বাড়ি ফেরার পথে পরিমল একবার জিজ্ঞেস করল, রূপা, আপনি কি মনে করেন বন্ধুত্ব সবসময় অচেনা মানুষকেই কাছে নিয়ে আসে? আমি কিছুক্ষণ ভেবে বললাম, বন্ধুত্ব আসে তখনই যখন দুজন মানুষকে পরস্পরকে সম্মান দিতে জানে। বয়স, সম্পর্ক, অবস্থান এসবের বাইরেও। আমরা দুজনেই হেসে উঠলাম। পথের কাদা এড়িয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল, এই কথোপকথনগুলো আমার দিনের সবচেয়ে উজ্জ্বল সময়। বাড়ি ফেরার পর জানালার পাশে বসে ফোনে তাকালাম। স্ক্রিনে কয়েকটা ছোট মেসেজ। বাড়ি পৌঁছেছেন তো? চা কি আজ একটু বেশি মিষ্টি ছিল না? এই সাধারণ বাক্যগুলো হৃদয়ে অদ্ভুত আলো জ্বেলে দিল। সেই রাতে আমি বুঝলাম, আমাদের গল্পটা কেবল ভিড় বাস থেকে শুরু হয়নি। এটা শুরু হয়েছে এক ধরনের শূন্যতা ভরাট করার প্রয়াস থেকে। কিন্তু এই সম্পর্ক কোথায় যাবে? বন্ধুত্বের সীমারেখা পেরোবে, নাকি এখানেই থেমে যাবে? সেটা সময়ই বলে দেবে। দিনগুলো যেন ধীরে ধীরে এক অচেনা অভ্যাসে বাধা পড়ছিল। কোচিং শেষ হলে আমি জানতাম বাসে বা স্টপেজে পরিমলের সঙ্গে দেখা হবেই। প্রথমে শুধু আলাপ, তারপর প্রতিদিনের খবরাখবর, ছোটখাটো খোঁজ খবর। এভাবেই সময় যেন অজান্তে বদলে যাচ্ছিল। কিন্তু এর মাঝেই আমার ভেতরে এক অদ্ভুত টানাপড়ন তৈরি হচ্ছিল। স্বামী আকাশের সঙ্গে আমার দাম্পত্য জীবনে কোনো বড় ঝড় নেই, তবে কোথাও যেন এক অদৃশ্য দূরত্ব। কাজের চাপ, সংসারের দায় আর চুপচাপ একাকিত্ব, সব মিলিয়ে সম্পর্কটা যন্ত্রের মতন চলছে। আর এই শূন্যতার ভেতরেই যেন পরিমল হঠাৎ একটা আলো হয়ে এসেছে। আমি বুঝতে পারছিলাম, এই আলো কি কেবল বন্ধুত্বের, নাকি এর ভেতরে আছে আরও গভীর কোনো টান। একদিন বাস দেরি করল। স্টপেজে বসে আছি, হাতে ফোন। পরিমলের মেসেজ এলো, আজ আসতে পারছেন তো? আমি অপেক্ষা করছি। হৃদয় কেমন যেন হালকা ধাক্কা খেল।
এতদিন পরে প্রথমবার মনে হলো কেউ আমার জন্য অপেক্ষা করছে। এই অপেক্ষা কোনো দায়িত্বের নয়, কোনো চাপেরও নয়, শুধু এক ধরনের যত্ন। বাস এলে আমরা পাশাপাশি দাঁড়িয়েছিলাম। ভিড়ের ভেতরেও যেন এক অদৃশ্য কোলাহল থেকে আলাদা হয়ে গেছি আমরা। পরিমল বলল, আপনি ক্লান্ত লাগছে, চাইলে আজ নামার পর একটু হাঁটতে পারি, হয়তো ভালো লাগবে। আমি ইতস্তত করলাম, তবু মাথা নেড়ে রাজি হলাম। বাস থেকে নামার পর ভেজা গলির পাশে দুজনে হাঁটতে লাগলাম। চারপাশে দোকানপাট, হকারদের ডাক, ছাতার নিচে ভিজতে থাকা মানুষ, সবই ছিল, কিন্তু তবু মনে হচ্ছিল পৃথিবীটা যেন ছোট হয়ে আমাদের দুজনের মধ্যেই আটকে গেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ পরিমল বলল, রূপা, কখনো মনে হয় না আমরা যাদের সবচেয়ে কাছের মনে করি অনেক সময় তারাই আমাদের সবচেয়ে কম শোনে? কথাটা কানে যেতেই বুকের ভেতর কেমন চাপা ব্যথা উঠল। আমি চুপ করে রইলাম, যেন নিজেকে সামলে নিচ্ছি। অল্পক্ষণ পর বললাম, হয়তো এটাই জীবন, সবকিছু পাওয়া যায় না। পরিমল থেমে আমার দিকে তাকালো, চোখে কোনো প্রশ্ন নেই, শুধু এক ধরনের বোঝার ক্ষমতা। সে কিছু না বলেই হাঁটা চালিয়ে গেল। সেই মুহূর্তে আমার মনে হলো, এই মানুষটা হয়তো কখনোই সীমা অতিক্রম করবে না, কিন্তু তার উপস্থিতি আমাকে এমন এক নিরাপত্তা দেয় যা আমি অনেকদিন পাইনি। রাতে বাড়ি ফিরে স্বামীকে দেখলাম কম্পিউটারের সামনে ব্যস্ত। আমার দিকে তাকিয়ে শুধু বলল, খেয়েছ? আমি মৃদু হেসে মাথা নাড়লাম। আলাপ আর এগোলো না। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে ভাবছিলাম, পরিমলের সঙ্গে কাটানো কয়েক ঘন্টায় কি আমার জীবনের সবচেয়ে সত্যিকারের সময় হয়ে উঠছে? আমি কি কেবল বন্ধুত্বের দোহাই দিয়ে নিজের শূন্যতা ঢাকতে চাইছি, নাকি সত্যি আমার ভেতরে অন্যরকম একটা টান জন্ম নিচ্ছে? ফোনে হঠাৎ মেসেজ এলো, সুন্দরভাবে বাড়ি পৌঁছেছেন তো, শুভরাত্রি। আমি এক মুহূর্ত চোখ বন্ধ করলাম, তারপর লিখলাম, হ্যাঁ, ভালো আছি, আপনিও খেয়াল রাখবেন, শুভরাত্রি। মেসেজ পাঠিয়ে বুঝলাম আমার হৃদয় আজ অনেক বেশি দ্বিধাগ্রস্ত। বন্ধুত্ব আর টান, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। কোথায় গিয়ে শেষ হবে এই সম্পর্ক আমি জানি না, তবে এটুকু নিশ্চিত, আমার জীবনের গল্পে পরিমল এখন এমন এক অধ্যায় হয়ে গেছে যা এড়িয়ে যাওয়া আর সম্ভব নয়। সেই দিনটা ছিল শুক্রবার। কোচিং শেষে সন্ধ্যের আকাশে হঠাৎ কালো মেঘ জমল। একটু পরই মুষলধারে বৃষ্টি নামল। বাসস্ট্যান্ডে সবাই ছাতা খুলে দাঁড়ালো, কেউ বা ছুটে গেল আশ্রয়ের খোঁজে। আমি এক কোণে ব্যাগ বাঁচাচ্ছি, জামাকাপড় ভিজে যাচ্ছে। মনটা একটু অস্থির হয়ে উঠছিল। এখন এত ভিড়ে বাসে উঠতে পারবো তো? ঠিক তখনই পরিচিত কণ্ঠস্বর, ভিজে যাচ্ছেন? আসুন আমার ছাতার নিচে দাঁড়ান। মাথা ঘুরিয়ে দেখি পরিমল, তার হাতে একটা বড় কালো ছাতা। দুজনকে সামলানোর মতো বড় নয়, তবু সে চেষ্টা করছিল আমাকে ভেজা থেকে বাঁচাতে। অদ্ভুত এক শান্তি নেমে এলো মনে। আমার বুকের ভেতর চাপা কৃতজ্ঞতা জমে উঠল। বৃষ্টি থামল না, অথচ আমি যেন এক অচেনা নিরাপত্তার ছায়ায় দাঁড়িয়ে আছি। বাস এলো, স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভিড়, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি। আমি এক মুহূর্তে ভারসাম্য হারালাম। হঠাৎ টের পেলাম কারোর হাত শক্ত করে আমার হাত ধরেছে। পরিমল। সে ধীর কণ্ঠে বলল, চিন্তা করবেন না, আমি আছি। এই চারটি শব্দ যেন আমার ভেতর কেঁপে উঠল। হাতের সেই শক্ত গ্রিপ কেবল শরীর সামলানোর জন্য ছিল না, বরং মনে হচ্ছিল আমার ভেতরের সমস্ত অনিশ্চয়তা সামলানোর প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা নামলাম একসাথে। বৃষ্টি তখনও ঝরছে, রাস্তায় হালকা কাদা। পরিমল হেসে বলল, কখনো ভিড়কে ভয় পেতে নেই, পাশে যদি কেউ থাকে তাহলে ভিড়ও সহজ হয়ে যায়। আমি কিছু বললাম না, শুধু মনে মনে স্বীকার করলাম, হ্যাঁ, পাশে কেউ থাকলে সত্যি ভয় কমে যায়। কিন্তু সেই কেউ যদি সবসময়ই থেকে যায়? চায়ের দোকানে বসে আমরা চুপচাপ চা খেলাম। আজ আর তেমন গল্প হলো না, তবু নীরবতার মাঝেও একটা অনাবিল শান্তি ছিল। বাড়ি ফেরার পথে আমি উপলব্ধি করলাম, পরিমল কেবল এক অচেনা মানুষ নন, তিনি হয়ে উঠছেন আমার ভরসা। রাতে ঘরে ফিরে যখন আকাশের ব্যস্ততা দেখলাম, তখন আমার মনে হল কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে, যে কেবল প্রশ্ন করে না, বরং উত্তরগুলো নীরবে বুঝে ফেলে। হয়তো এটাই ভরসার আসল রূপ।
দিনগুলো যেন আরও দ্রুত পাল্টে যাচ্ছিল। প্রতিদিনের রুটিনে এখন একটা নতুন সংযোজন, পরিমল। কোচিংয়ের পর বাসে ওঠা, একসাথে চা খাওয়া, একটা হাসি ঠাট্টা আর দিনের ক্লান্তি ভাগাভাগি করা, এগুলো আমার জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠছিল। কিন্তু মনের গভীরে একটা দ্বন্দ্ব অস্থির করে তুলছিল আমাকে। স্বামী আকাশের সঙ্গে আমার সম্পর্কটা এখনো ভাঙেনি, ভাঙার কথাও আমি ভাবিনি। সে দায়িত্বশীল, সংসারের খুঁটিনাটি সব সামলায়, কিন্তু কোথাও যেন আমাদের কথোপকথন হারিয়ে গেছে। শুধু প্রশ্ন, খেয়েছ? শুধু উত্তর, হ্যাঁ। তারপর নিস্তব্ধতা। অন্যদিকে পরিমলের সঙ্গে প্রতিটি আলাপ যেন জীবনের শূন্য জায়গাগুলো পূর্ণ করে দিচ্ছিল। তার হাসি, তার মনোযোগ দিয়ে শোনা আর ছোট ছোট যত্ন, এগুলো আমাকে মনে করাচ্ছিল আমি এখনও কারো কাছে গুরুত্বপূর্ণ। এক সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকার ঘরে বসে আমি ফোন হাতে নিঃশব্দে বসেছিলাম। আকাশ তখন অফিসের কাজে ব্যস্ত, ল্যাপটপের সামনে মন গুঁজে রেখেছে। ফোন কাঁপল। মেসেজ, আজ বাসায় পৌঁছেছেন তো? বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মুহূর্তেই মনে হলো কেউ আমার খোঁজ নিচ্ছে। আমি লিখলাম, হ্যাঁ পৌঁছেছি, আলো নেই। পরিমল দ্রুত উত্তর দিল, ভয় পাবেন না, আপনি একা নন। শব্দগুলো পড়তে পড়তে বুকটা ভারী হয়ে এলো। আমার ভেতরে প্রশ্ন জাগল, আমি কি ভুল করছি? কোনো সীমারেখা অতিক্রম করছি? তবুও হৃদয়ের এক গোপন কোণ বলছিল, এটা ভুল নয়, এটা একাকিত্বের ভাষা। পরের দিন আবার বাসে দেখা হলো। পরিমল বলল, রূপা, কখনো মনে হয় না জীবনে দায়িত্বের ভিড়ে আমরা নিজেদের ভুলে যাই? আমি কিছু বললাম না, চোখ নামিয়ে নিলাম, কারণ উত্তরটা আমার হৃদয়ে জেগে উঠেছিল। হ্যাঁ, আমি নিজেকে ভুলেই গেছি। তবে একই সঙ্গে একটা ভয়ও আঁকড়ে ধরেছিল আমাকে। আমি কি সত্যিই নতুন করে বাঁচতে চাই, নাকি এটা কেবল সাময়িক আকর্ষণ? চায়ের কাপে চুমুক দিতে দিতে পরিমল বলল, কখনো যদি মনে হয় কথা বলা দরকার, আমি আছি। সেই মুহূর্তে আমার ভেতরের দ্বন্দ্ব আরও প্রবল হয়ে উঠল। একদিকে সংসারের প্রতি অটল দায়িত্ব, অন্যদিকে পরিমলের দেওয়া ভরসা আর যত্নের টান। রাতে ঘুমোতে গিয়ে মনে হল আমার জীবন যেন দুই নদীর স্রোতে আটকে আছে, একদিকে কর্তব্যের নদী, অন্যদিকে মনের টানের নদী। আমি দাঁড়িয়ে আছি মাঝের সেতুতে, কোন দিকে যাব তা বুঝতে পারছি না। সেদিনটা ছিল সোমবার, সকাল থেকেই মন খারাপ লাগছিল, কোনো কারণ ছাড়াই। আকাশ তাড়াহুড়ো করে অফিসে চলে গেল। বিদায় জানাতে গিয়ে শুধু বলল, লাঞ্চ খেয়ে নিও। একটু হেসে মাথা নেড়েছিলাম, কিন্তু ভেতরে অদ্ভুত শূন্যতা জমে রইল। কোচিং শেষ করে বাসে উঠলাম। ভিড় বেশি ছিল, তবু খুঁজে পেলাম পরিমলকে। ও হাসল, আমি হালকা মাথা নাড়লাম। আজ কথা বলার মতো মন ছিল না। বাস থেকে নামার পর পরিমল খেয়াল করল আমি কেমন যেন গুমোট। চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, রূপা, আপনি ভালো নেন, কিছু হয়েছে? আমি প্রথমে চুপ করে রইলাম, কিন্তু চোখের ভেতর যে জমে থাকা ভার, তা লুকোনো গেল না। অবশেষে আসতে বললাম, কখনো মনে হয় আমি শুধু সংসার চালাই, দায়িত্ব পালন করি, কিন্তু আমার নিজের কথা কেউ শোনে না, কেউ বোঝে না। পরিমল দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো সবাই ভাবে আপনি শক্তিশালী, তাই আপনাকে শোনার দরকার নেই, অথচ আসলে সবচেয়ে শক্ত মানুষগুলোই ভেতরে সবচেয়ে ভাঙা থাকে। শব্দগুলো কানে যেতেই বুকটা হু হু করে উঠল। হঠাৎ মনে হল আমি আর সামলাতে পারছি না। চোখের কোণে পানি জমে উঠল। পরিমল ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখে কোনো বিচার ছিল না, কোনো প্রশ্নও না, শুধু নীরব এক আশ্বাস। কিছুক্ষণে নীরবতার পর সে বলল, রূপা, একটা প্রশ্ন করতে পারি? আমি ভ্রু কুঁচকে তাকালাম। কি প্রশ্ন? এটা, আপনি আসলে কি চান? সংসারের দায়িত্বে হারিয়ে যেতে, নাকি নিজের ভেতরের মানুষটাকে আবার খুঁজে পেতে? প্রশ্নটা যেন বজ্রাঘাতের মতো আঘাত করল। আমি কোনো উত্তর দিলাম না, শুধু মনে হল এ প্রশ্নের উত্তর দিলে আমার পুরো জীবনটাই বদলে যাবে। সেদিন রাতে বাড়ি ফিরে আকাশকে দেখলাম। সে ক্লান্ত, কম্পিউটারের সামনে ব্যস্ত। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। ভাবছিলাম, এই মানুষটিই কি আমার একমাত্র ভরসা, নাকি পরিমলের প্রশ্নটাই আসল সত্যের দরজা খুলে দিয়েছে? বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই মনে হল আমি যেন দাঁড়িয়ে আছি জীবনের মোড়ে। একদিকে সংসারের দায়িত্ব, অন্যদিকে নিজের মনের আকাঙ্ক্ষা।
আর প্রথমবার সত্যি করে ভয় পেলাম যদি কোনো একদিন আমাকে সিদ্ধান্ত নিতেই হয়। সেদিন সন্ধ্যায় আকাশ হঠাৎ ফোন করল। আজ একটু দেরি হবে, অফিসের কাজ আছে, ডিনারের জন্য অপেক্ষা করো না। আমি কিছু বললাম না, ফোন কেটে চুপ করে বসে রইলাম। একসময় মনে হলো আমি যেন বাড়ির দেয়ালের সঙ্গে কথা বলছি। ঘড়িতে তখন প্রায় ৮টা। হঠাৎ মোবাইলে মেসেজ এলো। পরিমল লিখেছে, চায়ের দোকানে আছি, চাইলে চলে আসুন, মনটা ভালো হবে। এক মুহূর্ত দ্বিধায় ভুগলাম, যাওয়া কি ঠিক হবে? কিন্তু ভেতরের ভার এতটাই বেড়ে গিয়েছিল যে আর আটকে রাখতে পারলাম না। চায়ের দোকানে পৌঁছতেই দেখি পরিমল এক কোণে বসে আছে। আমাকে দেখে সে দাঁড়িয়ে গেল, চোখে এক অদ্ভুত উষ্ণতা, যেন আমার অপেক্ষাতেই ছিল। আমি বসতেই সে হাসল। আজ একটু চুপচাপ দেখাচ্ছে, সব ঠিক আছে তো? আমি মৃদু হেসে বললাম, সব ঠিক আছে, আবার কিছুই ঠিক নেই। চায়ের কাপের ধোঁয়া আমাদের মাঝখানে ভেসে উঠল। আমি অন্যমনস্ক হয়ে চা নাড়তে লাগলাম। মনে হচ্ছিল কথা না বললেও আমার মনটাও ও পড়ে ফেলছে। ঠিক তখনই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। দোকানের ভেতর অন্ধকার নেমে এলো। কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়ল, ছোটাছুটি শুরু করল। আমি হঠাৎ ভয়ে গা শিউরে উঠলাম। অন্ধকারে টের পেলাম কেউ আমার হাতটা আলতো করে ধরেছে। পরিমল। নরম গলায় সে বলল, ভয় পাবেন না, আমি আছি। শব্দগুলো যেন অন্ধকারের ভেতর আলো হয়ে এলো। এক মুহূর্তে মনে হলো আমি আর একা নই। আবার আলো এলো, মানুষজন স্বাভাবিক হল, দোকান আবার সরগরম হয়ে উঠল। কিন্তু আমার ভেতরে ঝড় বইছিল। আমি চুপচাপ হাতটা সরিয়ে নিলাম। তবু সেই কয়েক সেকেন্ডের স্পর্শ আমাকে কাঁপিয়ে দিল। এটা কেবল ভরসা ছিল, নাকি আরও গভীর কিছু, বুঝতে পারলাম না। বাড়ি ফিরে আকাশকে দেখলাম ক্লান্ত মুখে ঘুমিয়ে পড়েছে। আমি জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। নিজেকে প্রশ্ন করলাম, আমি আসলে কি চাই? দায়িত্বের নিরাপদ ছায়া, নাকি হৃদয়ের অস্থির আলোড়ন? উত্তর পেলাম না। কিন্তু বুঝলাম পরিমলের উপস্থিতি আমাকে এক অদ্ভুত প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, যেখান থেকে আর ফিরে যাওয়া সহজ হবে না। সকালটা একেবারেই ভালো যায়নি। আকাশ হঠাৎ রাগ করে বলে উঠল, সবসময় তুমি কেন এত চুপচাপ থাকো? এই সংসার শুধু আমি চালাই, তুমি কি কোনোদিন কিছু বোঝাতে পারো না? আমি থমকে গেলাম, চোখ নামিয়ে শুধু বললাম, আমি তো সবসময় বোঝার চেষ্টা করি। কিন্তু আকাশ শুনল না। ফাইল হাতে নিয়ে অফিসে চলে গেল। আমি একা বসে রইলাম টেবিলের সামনে। মনে হলো আমার ভেতরে যেন একটা অদৃশ্য দেয়াল ক্রমেই উঁচু হচ্ছে। সন্ধ্যায় কোচিং থেকে ফেরার পথে বৃষ্টি নামল। রাস্তার উপর ছাতা ভিজে যাচ্ছিল। ঠিক তখনই পরিমল এগিয়ে এলো। তার হাতে বড় ছাতা আমার দিকে বাড়িয়ে দিল। চলুন একসাথে যাই। আমি কিছু না বলে পাশে দাঁড়িয়ে পড়লাম। আমরা দুজনেই ভিজছিলাম, তবু সেই ছাতার নিচে এক অদ্ভুত নিরাপত্তা অনুভব করছিলাম। রাস্তার মোড়ে পৌঁছে পরিমল হঠাৎ থামল। চোখে চোখ রেখে বলল, রূপা, আমি জানি আপনি লড়াই করছেন, কিন্তু একদিন হয়তো আপনাকে বেছে নিতেই হবে, আপনার শান্তি নাকি শুধু দায়িত্ব। শব্দগুলো শুনে বুকটা কেঁপে উঠল। মনে হলো যে সত্য আমি এতদিন এড়িয়ে যাচ্ছিলাম, সেটাই পরিমল নিঃশব্দে সামনে এনে দিল। বাড়ি ফিরে দেখি আকাশ টেবিলে বসে খাচ্ছে। আমি ভিজে কাপড় বদলাচ্ছিলাম, সে শুধু একবার তাকিয়ে বলল, ওষুধ খেয়েছ? তারপর আবার নিজের কাজে মন দিল। কোনো প্রশ্ন নেই, কোনো খোঁজ নেই, শুধু যান্ত্রিক দায়িত্ব। আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনছিলাম। মন বলছিল, আকাশ আমাকে দায়িত্ব দিয়েছে, পরিমল দিয়েছে মনের ভরসা, কিন্তু আমি কি শুধু দায়িত্বে বাঁচতে পারব? সেই রাতে ঘুম এলো না। প্রথমবার মনে হলো আমাকে সত্যিই সিদ্ধান্ত নিতে হবে, না হলে এই দ্বন্দ্ব একদিন আমাকে ভেঙে দেবে। সকাল থেকেই আকাশের মেজাজ খারাপ। অফিসে যাবার আগে বিরক্ত স্বরে বলে উঠল, তুমি চাইলে চেষ্টা করতে পারতে, কিন্তু তুমি কিছুই করো না, তোমার সাথে কথা বললেই শুধু নীরবতা। আমি চুপ করেছিলাম। ভেতরে কষ্ট হচ্ছিল, কিন্তু মুখে কিছু বলতে পারলাম না। শুধু মনে হচ্ছিল এই সম্পর্কটা যেন কেবল দায়বদ্ধতায় বেঁধে রাখা। বিকেলে কোচিং থেকে ফেরার সময় আবার বৃষ্টি নামল। আমি ছাতা আনিনি। ঠিক তখন পরিমল দৌড়ে এলো। ভিজে গা কাঁপছে, তবু হাতে একটা বড় ছাতা। আমাকে আড়াল করে বলল, আপনি অসুস্থ হয়ে পড়বেন, আমি আছি। আমরা পাশাপাশি হাঁটছিলাম। বৃষ্টির ফোঁটাগুলো চারপাশে ঝরে পড়ছিল, অথচ মনে হচ্ছিল এই মুহূর্তে আমি নিরাপদ, যত্নে ঢাকা। কোনো প্রশ্ন নেই, কোনো তিরস্কার নেই, শুধু নিঃশব্দ ভরসা। রাস্তার শেষ প্রান্তে এসে পরিমল থামল।
চোখে চোখ রেখে ধীরে বলল, রূপা, আমি জানি আপনার সংসার আছে, আমি তার সীমা লঙ্ঘন করতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই, আপনি সুখী তো? নিজের মতো বাঁচছেন তো? আমি থমকে গেলাম। প্রশ্নটা আবার আমার বুকের ভেতর বজ্রপাতের মতো বাজল। সত্যিটা আমি জানতাম, আমি সুখী নই, কিন্তু সেই সত্যি স্বীকার করার সাহস হচ্ছিল না। বাড়ি ফিরে দেখি আকাশ সোফায় বসে ফোনে ব্যস্ত। আমাকে ভিজে আসতে দেখে শুধু একবার তাকালো, তারপর আবার স্ক্রিনে ডুবে গেল। একটা কথাও বলল না। সেই রাতে আমি জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছিলাম। মন হচ্ছিল আমার জীবন দুই নদীর মতো, একদিকে দায়িত্বের প্রবাহ, অন্যদিকে হৃদয়ের ডাক। আমি দাঁড়িয়ে আছি মাঝের সেতুতে। একদিন আমাকে সিদ্ধান্ত নিতেই হবে। রূপার গল্প আসলে আমাদের চারপাশের অগণিত নারীর গল্প। অনেক নারী সংসারের দায়িত্বে ডুবে গিয়ে নিজের স্বপ্ন, নিজের সুখ, নিজের মানসিক শান্তিকে ভুলে যায়। কিন্তু সম্পর্ক মানেই কেবল দায়িত্ব নয়, ভালোবাসা, যত্ন আর বোঝাপড়াও সমান জরুরি। দায়িত্ব পালন করতে গিয়ে যদি ভালোবাসা হারিয়ে যায়, তবে সম্পর্ক হয়ে ওঠে কেবল যান্ত্রিক। আর কেবল ভালোবাসা থাকলেও যদি দায়িত্ব না থাকে, সেটাও টিকে না। তাই সংসার বা যে কোনো সম্পর্কের জন্য দুপক্ষেরই সমান বোঝাপড়া, কথা বলা আর যত্ন নেওয়া অপরিহার্য। রূপার মতো অনেকে দ্বিধায় থাকে, কর্তব্য আর মনের টানের মাঝে। কিন্তু আসল উত্তর হয়তো একটাই, নিজেকে ভুলে যাওয়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী সুখ দিতে পারে না।